আপাতত বাংলাদেশ রাজাকার বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে। বিএনপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই পর্যন্ত মোটামুটি ঠিকই আছে, কিন্তু এই রাজাকার বাহিনীর বা জামাতে ইসলামী বা এনসিপি বা এরকম আরও যারা পাকিস্তানপন্থী মৌলবাদী আছে, তারা কিন্তু এবার ভালো একটা শক্তি অর্জন করেছে। তো মনে হয় না আগামী দিন যে বাংলাদেশ যে খুব একটা শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। দ্বিতীয়ত হলো, ইউনূস সরকারের নেতৃত্বে যে পাকিস্তানপন্থী যে রাজাকার সরকার যারা ছিল, তারা যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, সেটাও কিন্তু তারেক রহমানের পক্ষে এত সহজে রিবিল্ড করা এতটা সহজ হবে না। দ্বিতীয়ত হলো, ভারতের সঙ্গে সম্পর্ক ততটা স্বাভাবিক হবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, মন্দের ভালো, আমরা দেখছি যে আপাতত বাংলাদেশ যে ইসলামিক মৌলবাদ তথা ইসলামিক মৌলবাদ না, ঠিক কথাটা, ভারত বিরোধী যে রাজাকার শক্তি বা পাকিস্তানপন্থী যে শক্তি, সেই শক্তির হাত থেকে রক্ষা পেয়েছে। এখন প্রশ্নটা হলো যে বাংলাদেশে আওয়ামী লীগের কতটা মানে এন্ট্রি হবে, ওরা কতটা ঢুকতে পারবে। ইতিমধ্যে দেখা গেছে আওয়ামী লীগের যে সমস্ত ঘর অফিসগুলো বন্ধ ছিল, সেগুলো খোলা হচ্ছে। কর্মীরা কিছুটা আনন্দ পাচ্ছেন এবং তারা অফিসগুলো খুলছেন, তারা আস্তে আস্তে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু আবার পাশাপাশি দেখা যায় যে তারেক রহমান তার মন্ত্রিসভায় এমন কিছু বিতর্কিত ব্যক্তিকে স্থান দিয়েছেন, যাদেরকে নিয়ে সারা বাংলাদেশে এখন তোলপাড় চলছে। অর্থাৎ যারা আগেকার সরকারের আমলে বিভিন্ন কমিটিতে উপদেষ্টা ছিলেন বা ইউনিসের সঙ্গে যাদের খুব দহরম মহরম ছিল, তারা এখানে এসে স্থান করে নিয়েছেন। তো স্বাভাবিকভাবেই বিষয়টা নিয়ে যে একটা বিতর্ক হবে তা নিঃসন্দেহ। এখন কাজ যখন করতে শুরু করবেন তারেক রহমান, তাকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে। বিষয়টা এত সোজা নয় যে উনি একেবারে খুব সহজেই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, কারণ যেহেতু তার চারিদিকে অনেকগুলো সমস্যা রয়ে গেছে। যেমন আমেরিকার সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে বা চীনের সঙ্গে এই যে আপনার কি জানি বলে বিমানবন্দর স্থাপন টাপন নিয়ে বেশ কিছু গোপন চুক্তি অলরেডি ইউনূস সরকার করে গিয়েছিলেন। এবং ভারত বিরোধী শুধুমাত্র বিদ্বেষকে হাতিয়ার করে বাংলাদেশে মৌলবাদীরা এতদিন যে রাজনীতি করছিল, সেটার ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হবে। কারণ বাংলাদেশের নিষ্পেষিত জনগণ যারা এতদিন যাবৎ, যারা এই 18 মাসে যাদের রোজগার ছিল না, যাদের আয় ছিল না, যাদের ঠিকমতো কর্মসংস্থানের সুযোগ ছিল না, লক্ষ লক্ষ কারখানা বন্ধ হয়ে গেছে, এই যে বিষয়গুলো এবং ভারতের বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলছিল যে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছেন, তারপরে শেখ হাসিনা ভারতবর্ষকে সব কিছু দিয়ে দিয়েছেন, দেখা গেল কি বাণিজ্যিক চুক্তি বা বাণিজ্যিক যেই আদান প্রদান, সেগুলো শেখ হাসিনার সময় যা ছিল তার চাইতেও এখন অনেকটা বেড়েছে। কারণ বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে ভারতকে বাদ দিয়ে তাদের চলার মতো কোনো সুবিধা নেই, তাহলে তাদের অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই যে একটা বিষয়, বাস্তব যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা এখন বাংলাদেশেরও মানুষের কাছে, এক অংশের মানুষের কাছে, মানে অধিকাংশ মানুষের কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে ভোটটা যে হলো, সেই ভোটটা মোটেই ইনক্লুসিভ ভোট হলো না। কারণ হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগ অংশগ্রহণ না করার ফলে প্রচুর পরিমাণে ভোটার সেখানে উপস্থিত হননি। এর মধ্যে 14% ভোট যেই প্রমাণিত হয়েছে যে এগুলো ছিল ভুয়া ভোট, এগুলো শুধুমাত্র বসে বসে ছাপ মারা হয়েছে। সুতরাং যেই 59% ভোটের কথা ওরা বলছে, তার থেকে অন্তত 20% ভোট বাদ দিতে হবে ন্যূনতম, আর 40% মাত্র ভোট সেখানে ছিল এবং 60% মানুষ সেখানে উপস্থিত হননি। আওয়ামী লীগের একাংশ ভোটার
তারেক রহমানকে বা বিএনপিকে ভোট দিয়েছে অন্তত জামাতকে আটকানোর জন্য। এটা একটা গুড সাইন, এটা ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ জামাত শিবিরও ভেবেছিল যে তারাই সরকার গঠন করবে, কিন্তু যেইমাত্র রেজাল্ট হলো, রেজাল্টের পর যখন দেখা গেল তাদের সিট সংখ্যা বহুগুণ বৃদ্ধি হলেও তারা দেখলো যে ক্ষমতায় যেতে পারছে না, তখনই কিন্তু তাদের টনক নড়ল যে তাদের ভিতরে যে জনগণ তাদেরকে চায়নি। কিন্তু তাদের যেই ধর্মান্ধতা, যে ভারত বিদ্বেষ এবং ৭১-এর মুক্তিযুদ্ধের আদর্শ বিদ্বেষ, অর্থাৎ মুক্তিযুদ্ধকে তারা যে মানে না, সেটা কিন্তু তারা ছেড়ে দিচ্ছে না। কারণ তারা এখনও তাদের আগের জায়গাতেই সেই একই রকমভাবে আছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে যদি ৭১ সালে মুক্তিযুদ্ধ না হতো, তাহলে এই যে বাঙালি জাতি বা বাঙালিত্ব বলতে কিছুই থাকতো না। সবই পশ্চিমাদের, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সেই উর্দু, অর্থাৎ সেই জামাতে ইসলামী বা রাজাকার যারা, তাদের অধীনেই থাকতে হতো। সুতরাং বাংলাদেশের যে মানুষের মধ্যে, অধিকাংশ মানুষের মধ্যে এটা একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গেছে যে তারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে, অর্থাৎ বাঙালি জাতি এবং তার জাতিত্ব, তার জাতির গৌরব, সেটা রক্ষায় তারা বদ্ধপরিকর। সুতরাং এহেন পরিস্থিতিতে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে যে এখানে কোনো, যেটা শেখ হাসিনার দুর্বলতা ছিল, অর্থাৎ শেখ হাসিনার দুর্বলতা বা দলীয় স্তরের দুর্বলতার কারণেই কিন্তু এই অধঃপতনটা ঘটেছে। নাহলে আমেরিকাও চেষ্টা করলে পারতো না। কারণ রাজাকাররা বা জামাতে ইসলামী, আওয়ামী লীগের বিভিন্ন ছাত্র লীগ বা এরকম দলগুলোর মধ্যে, এই সংগঠনগুলোর মধ্যে তাদের লোকগুলিকে ঢুকিয়ে দিয়েছিল। পরবর্তী সময় দেখা যাচ্ছিল যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছিলেন, তারা কিন্তু সবই এই আওয়ামী লীগ পরিচালিত ছাত্র সংগঠনের লোক। এবং বিশেষ করে তার ভিতরে যারা ঢুকে যে দলকে দুর্বল করেছিল, তারাই সেখানে কিন্তু গিয়ে নেতৃত্ব দান করেছে। এটা কোনো একটা গভর্নমেন্ট, যখন আমাদের দেশেও আছে, অনেক দল আছে, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নেতাদের মধ্যে এত বেশি আত্মহংকার এবং অদূরদর্শিতা বেড়ে যায়, তখন তারা কে শত্রু কে মিত্র তারা বুঝতে পারে না। এবং সংগঠনের যে রিয়েল কর্মী যারা আছে, সত্যিকারের যারা গ্রাসরুট কর্মী আছে, তৃণমূল কর্মী আছে, তাদেরকে তারা পাত্তা দেয় না। না দিয়ে ওই যে চামচা বা যারা পদলেহনকারী এবং যারা সুবিধাভোগী, নানা ধরনের ছলচাতুরি করে নেতাদের তেল মেরে যারা সুযোগ সুবিধা গ্রহণ করে, তারাই আফারেন নিয়ে নেয়। গ্রাসরুটের সত্যিকারের কর্মীরা তখন বঞ্চিত হয় এবং তারা সরে যায়। এটা সব দেশের মধ্যেই আছে, যেটা ঘটেছিল শেখ হাসিনার ক্ষেত্রে। কিন্তু তারপরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আদর্শ এবং যেই বাঙালি জাতিত্ব, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে কৃষ্টি, বাঙালির যেই স্বাধিকার, সেটা রক্ষার জন্য আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ দলটি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বা যাচ্ছিল বা আগামী দিনেও যাবে। এবং বিএনপির মধ্যে একটা জাতীয়তাবাদী ভাবনা আছে, যদিও এই দলটি সফট কমিউনাল, অর্থাৎ মানে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করে, যেটা অসাবধানতাবশত যেটা শেখ হাসিনাও করে ফেলেছিলেন। সুতরাং আমরা চাইব যে ভারতবাসী হিসাবে যে বাংলাদেশে শান্তি সুস্থিতি থাকুক, বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হোক এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হোক। তাহলেই বাংলাদেশের যেমন সুবিধা, আমাদেরও সুবিধা। ভারতবর্ষ বাংলাদেশকে ছাড়া চলতে পারবে না, ব্যাপারটা এরকম না। তারা যতই চিকেন নেক করুক, চিকেন নেকে বাদ দিলেও পরে উত্তর পূর্ব ভারতে বা উত্তর পূর্বাঞ্চলে এই যে 7 সিস্টার যাকে নিয়ে যারা চেঁচামেচি করছে, এই 7 সিস্টার্সের মধ্যেই যে শক্তি আছে ভারতবর্ষের, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, জনশক্তি, এটা দিয়েই বাংলাদেশের মতো রাষ্ট্রকে মোকাবেলা করার যথেষ্ট আছে। কিন্তু এগুলি অর্বাচন, মূর্খ, তাদের কোনো মানে দূরদর্শিতা নেই, তারা কিছুই বুঝে না। শুধুমাত্র ভারত বিদ্বেষের স্লোগান দিয়ে যত সহজে ক্ষমতা দখল করা যায়, তত সহজ না ভারতবর্ষের সঙ্গে সংগ্রাম করা বা ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু ভারতবর্ষ সবসময় বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সহনশীল এত বড় রাষ্ট্র হিসাবেও বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্র, যার না আছে সামরিক শক্তি, যার না আছে অর্থনৈতিক শক্তি, যার না আছে অস্ত্র শক্তি, তার বিরুদ্ধে কি করবে? ভারতবর্ষ যে কোনো সময় চিকেন নেককে, রংপুর অঞ্চলকে মানে ঢুকিয়ে দিতে পারতো, চট্টগ্রামকে আলাদা করে দিতে পারতো।
কোনো সমস্যা ছিল না। এবং যেভাবে ভারত বিদ্বেষ ওরা ছড়িয়েছে, ভারতবর্ষ করতেই পারতো, নিশ্চিতভাবে করতে পারতো। যেমন আমেরিকার মতো মানে পান্ডা রাষ্ট্র, তারা যেভাবে এই যে ভেনেজুয়েলাকে যেভাবে করলো, তারা সেখানে যেভাবে বিভিন্ন দেশের মধ্যে তারা সেখানে গিয়ে জবরদখল করে, সে আমেরিকা ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাবার তার শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, কারণ সে শত অপরাধে অপরাধী। এবং আমেরিকার একটি বিষয় প্রসঙ্গক্রমে বলি যে পৃথিবীর যে দেশেই গেছে ডিস্টার্ব করার জন্য, সেখান থেকে মার খেয়ে এসছে। আফগানিস্তান থেকে শুরু করে পৃথিবীর কোনো দেশে গিয়ে আমেরিকার সুবিধা করতে পারেনি, গেছে কিন্তু শেষ পর্যন্ত মার খেয়ে এসছে। এখন ফাঁকে কি হবে, এই বাংলাদেশটাকে শেষ করে এখান থেকেও বাংলাদেশের যে মুক্তিকামী জনগণ, তাদের হাতে মার খেয়ে এক সময় তারা সেখান থেকে মানে সরে যেতে বাধ্য হবে। এখন যদিও সেইটাও তারা ধাক্কা খেয়েছে, আমেরিকা বা চীন যেটা চেষ্টা করছে সেটাও একটা যথেষ্ট পরিমাণে ধাক্কা খাবে। কারণ ভারত রাষ্ট্র এখন কিন্তু আমরা 60-তে বা 62 বা আমরা 65 যদি বলি বা 71-এও যদি বলি, পাকিস্তান বা বাংলাদেশ বা চীন ভারতবর্ষকে খুব একটা কিছু করতে পারেনি। এখন ভারতের সামরিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি অনেক বেশি উন্নত। সুতরাং এই সময় ভারতের বেশি একটা কিছু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবুও ভারত মনে করে যে বাংলাদেশ মতো আমাদের, যেখানে আমাদের ভারতবর্ষ থেকেই তো ব্রিটিশের চক্রান্তের ফলে বা এই মুসলিম লীগের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ফলে, যদিও এখানে অনেকের ভূমিকা হয়তো কিছু ছিল, কিন্তু মূলত সাম্প্রদায়িকতার প্রশ্নে এবং ধর্মবিদ্বেষের কারণে দেশটা ভাগ হয়েছে। অর্থাৎ 1 নম্বর, অন্যান্য কারণ ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা ছিল 1 নম্বর কারণ। আর ব্রিটিশ এক্ষেত্রে খেলে গেছে, অর্থাৎ ভারতবর্ষকে দুর্বল করে দিয়ে গেছে। তো যাই হোক বন্ধুগণ, এখন আমাদের নজর রাখতে হবে যে ভারতবর্ষের যেই ইনসার্জেন্সি, এই উত্তর পূর্বাঞ্চলকে ইনস্টেবল করার জন্য ভারতবর্ষের যে উগ্রপন্থী গোষ্ঠীগুলো ছিল, সেগুলো একসময় বাংলাদেশে স্থান পেত। এখন আমরা দেখব যে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, তাদেরকে আবার প্রশ্রয় দেয় কিনা, তাদেরকে আবার ভিতরে ঢুকিয়ে সেখানে ট্রেনিং দেয় কিনা, তাদেরকে ভারত বিরোধী কাজ করার জন্য সচেষ্ট থাকে কিনা, ভারত সরকারকে সেদিকে নজর রাখতে হবে। একেবারে অন্ধভাবে বেশি অতিরিক্ত আগ বাড়িয়ে এত বেশি ভালোবাসা দেখানোর আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। বাংলাদেশি যদি তার উন্নতি চায়, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, ভারতবর্ষ কোনোদিন বাংলাদেশকে হস্তক্ষেপ করবে না, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। কারণ পাকিস্তানের মতো রাষ্ট্রকেই ভারতবর্ষ গুড়িয়ে দিতে পারত, কিন্তু সুযোগ পেয়েও সেখানে গুড়িয়ে দেয়নি। কারণ প্রতিবেশী সুলভ, প্রতিবেশীর সঙ্গে সবসময় ভারত সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করে। সেই চেষ্টাটা মানে অব্যাহত রাখছে ভারতবর্ষ সব দিক থেকেই। হ্যাঁ, কারণ আমাদের পার্শ্ববর্তী যে শ্রীলঙ্কার অবস্থা কি করেছে আমেরিকা বা চীন, সেটা আমাদের জাজ্জল্যমান আমাদের সামনে উদাহরণ। বাংলাদেশের জনগণও তার থেকে শিক্ষা পেয়েছে, বা এই 18 মাসে তাদেরও একটা শিক্ষা হয়েছে। সুতরাং মন্দের ভালো, আমরা এখন অপেক্ষা করতে হবে যে আমাদের আসলে কি পরিণতি হয়, মানে বাংলাদেশের কি পরিণতি হয়, বাংলাদেশ কি ধরনের ভারতবর্ষের সঙ্গে সেই সম্পর্ক বজায় রাখে। এবং হাসিনাকে যেই ভারতবর্ষ আশ্রয় দিয়েছে, সঠিক কাজ করেছে, এবং এটাই দেওয়া উচিত ছিল। ভারতবর্ষের জনগণেরও সেটা ডিমান্ড, ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দলের সেই ডিমান্ড, কেন্দ্রীয় সরকার সেই ডিমান্ডকে মাথায় রেখেই এই কাজটা করেছে। শেখ হাসিনা এখানেই থাকবেন, এবং তাতে কেন্দ্র করে যদি আওয়ামী লীগ বা বিএনপি সরকারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কতটা খারাপ হবে আমি জানি না, মনে হয় না হবে। যদি হয় হলো, কিন্তু যে শেখ হাসিনা আশ্রয় গ্রহণ করেছেন ভারতবর্ষে, তাকে কিন্তু সে এখান থেকে তার প্রতি কোনো বিরূপ মনোভাব বাংলাদেশের ওই সরকারের সঙ্গে নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না ভারতের সরকার সেই রকম কোনো একটা ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা আমাদের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য আছে, আমরা এখানকার যারা জনগণ, বিশেষ করে আমাদের ত্রিপুরার, আমাদের কিন্তু একটা ভূমিগত যে সারাউন্ডিং আছে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ পুরোটাই চিকেন নেক, অর্থাৎ বাংলাদেশের সব দিকেই মানে 3 দিক ঘিরেই আছে ভারত। সুতরাং যতই লাফালাফি করুক, ভারতবর্ষ যদি চায় যে বাংলাদেশকে জল, স্থল, আকাশ সব দিকে ব্লক করে দেবে, 1 সেকেন্ডও সময় লাগবে না, কোনো ব্যাপার না। কিন্তু ভারতবর্ষকে, উত্তর পূর্ব ভারতকে যতই চিকেন নেক বলুক, সেটা পারবে না। কারণ ভারতবর্ষ অনেক দূরদর্শী, অনেক এগিয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন থেকে শুরু করে সব অলরেডি করে নিয়েছে, এখন আর উপরে কিছু করেও কিচ্ছু করতে পারবে না। সুতরাং এই প্রত্যাশা আমাদের যে বাংলাদেশ ভালো থাকুক, আমরাও ভালো থাকি। এবং বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন,
অনেকদিন পরে যদিও ভিডিওটা দিলাম, নানা কারণে দেরি হয়ে গেছে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন।